হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ঘর্ষণ চ্যাপ্টারের যে এমসিকিউ তার পার্ট 2 শুরু করছি। আর যারা পার্ট 1টা দেখোনি অবশ্যই পার্ট 1টা দেখে নেবে। আর এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানটাকে অন করে রাখবে। তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, পার্ট 1-এ 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ করিয়ে দিয়েছিলাম। আজকে 16 নাম্বার থেকে শুরু হচ্ছে। দেখো 16 নাম্বারে যে এমসিকিউটা কি আছে একটু ভালো করে দেখো। বলেছে একটি অমসৃণ অনুভূমিক তলে অবস্থিত একটি ব্লককে তলের উপর দিয়ে গতিশীল করার জন্য স্পর্শতলের সমান্তরালে যে বল প্রয়োগ করা হয় তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলের মান যেভাবে পরিবর্তিত হয় তার নিচের লেখচিত্রের সাহায্যে দেখানো হলো। কোন লেখচিত্রটি সঠিক? দেখো, এরকম একটা অনুভূমিক তল আছে, সেই তলের উপরে কি একটা বস্তু রাখা আছে। এটা ধরো একটা কি বস্তু। তাহলে যখনই আমরা এই বরাবর এর উপরে একটা বল প্রয়োগ করব, সেই বলটা এফ, তাহলে গতিশীল হওয়ার চেষ্টা করলে আমরা জানি তার বিপরীতমুখী কি একটা ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল কাজ করে। এবার মনে রাখবে, বাহ্যিক বলের মান বা এক্সটার্নাল ফোর্স এটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা যখন আমরা শূন্য থেকে আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকব, ঘর্ষণ বলের মানটাও নিজে থেকে কি হবে, ও বৃদ্ধি পাবে। ওই জন্যে দেখবে ঘর্ষণ বলকে বলা হয় কি স্বনিয়ন্ত্রক বল। এবার বাহ্যিক বলের মানটা বৃদ্ধি করতে যদি থাকি তাহলে ঘর্ষণ বলের মানটা বৃদ্ধি পাবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় পরে এই বস্তুটা কী হবে, গতিশীল হবে। তাহলে যখনই গতিশীল হবে তখন কিন্তু আর ঘর্ষণ বল ওকে আটকাতে পারবে না। তাহলে বাইরে থেকে বল যত বৃদ্ধি করা হবে ভিতরের ঘর্ষণ বলটাও কী হবে, তত বৃদ্ধি পাবে। যে একটা সময় ঘর্ষণ বলের মানটা ম্যাক্সিমাম হবে, তারপরে যখনই বস্তুটা গতিশীল হবে তখন ঘর্ষণ বলের মানটা কিছুটা কি কমে যাবে। এবার এই ঘর্ষণ বলের মানটা বৃদ্ধি পেতে পেতে ম্যাক্সিমাম যে মানটা হয় সেটাকে আবার বলা হয় কি লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। এই সীমাস্থ ঘর্ষণ হচ্ছে ঘর্ষণ বলের কি সর্বাধিক মান। এবার যখনই বস্তুটা চলতে শুরু করবে ঘর্ষণ বলের মানটা কিছুটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে লেখচিত্র হবে এটা। দেখো, প্রথমে প্রযুক্ত বল বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঘর্ষণ বলের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, একটা জায়গায় গিয়ে কী হবে, ম্যাক্সিমাম হবে। তারপরে বাহ্যিক বলের মানটাকে যদি আরও বৃদ্ধি করা যায় তখন বস্তুটা গতিশীল হবে। আর গতিশীল যখনই হবে তখন ঘর্ষণ বলের মানটা কিছুটা কমে যাবে। তারপরে কি হবে, আর কিন্তু কমবেও না বাড়বে না, তখন একটা ধ্রুবক ঘর্ষণ বল কাজ করবে। সেই কারণে দেখো এই জায়গাটায় যে লেখচিত্রটা আসে একটা কি সমান্তরাল সরলরেখা। তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা, অপশান বিটা। ভালো করে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা লেখচিত্র। 17 নম্বরে যেটা বলেছে সেটা একটু আমরা দেখব। এবার দেখো, একটা চিত্র দিয়ে দিয়েছে 2.4a। এ ব্লকের ভর 10 কেজি, তল এবং ব্লকটির মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.22 এবং চলঘর্ষণ গুণাঙ্ক 0.2। ব্লক দুটিকে গতিশীল করতে হলে বি ব্লকটির ন্যূনতম ভর হবে। আচ্ছা, এখানে দেখো এই যে বস্তু, সেই বস্তুটার ভর আমরা ধরে নিচ্ছি কত, এম। তাহলে বস্তুটার ভর যদি এম হয় তাহলে তার যে ওজন, সেই ওজন এমজিটা কী হবে, নিচের দিকে কাজ করবে। তাহলে এই এমজিটা চাইবে এই ব্লকটাকে কি নিচের দিকে নামাতে, আর এই বলটা মানে এই যে ব্লকটা আছে সেই ব্লকটার এই দিকে কী হবে, একটা ঘর্ষণ বল কাজ করবে এফ। সেই এফের ভ্যালু দেখো আবার আমরা লিখতে পারবো মিউ ইন্টু এর ভর, সেই ভরটা কত 10 ইন্টু দেখো অভিকর্ষ ত্বরণ কত জি। তাহলে দেখো আমরা জানি সীমাস্থ ঘর্ষণ বল হচ্ছে ঘর্ষণ বলের কি সর্বাধিক মান। তাহলে যদি আমরা এই ঘর্ষণ বলের সমান পরিমাণে বল প্রয়োগ করি তাহলে কি ও জাস্ট চলতে শুরু করার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে এই ঘর্ষণ বল আর এইটা যদি পরস্পর কী হয়, সমান হয়,
তাহলে তখন জাস্ট ও কী হবে, গতিশীল হবার উপক্রম করবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ওই দিকে যে বলটা প্রযুক্ত হচ্ছে mg, আর এইদিকে সীমাস্থ যে ঘর্ষণ বল মিউ ইন্টু 10 ইন্টু জি, যদি দুটো পরস্পর সমান হয় তাহলে দেখো এখান থেকে আমরা লিখছি mg এটা সমান মিউ ইন্টু এটার ভ্যালু কত 10 ইন্টু কত জি। তাহলে দেখো জি জি কেটে গেল, তাহলে এখান থেকে দেখো এম সমান কত আসবে, আর মিউ এর ভ্যালু দেখো বলে দিয়েছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, সেটা হচ্ছে 0.22 ইন্টু এখানে কত 10, তাহলে এম এর যে ভ্যালু সেটা কত আসবে 2.2 অত দেখো কেজি। তাহলে এটাই হচ্ছে ওই বি যে ব্লকটা আছে সেই বি ব্লকটার কি ভর, এতটা পরিমাণে বি ব্লকের ভর হলে তখন ওই বস্তুটা কী হবে, তোমার গতিশীল হবে। ব্লক দুটিকে গতিশীল করতে গেলে মানে জাস্ট গতিশীল হওয়ার চেষ্টা করবে। বোঝা গেল? আচ্ছা, এইবার তারপরে যে এমসিকিউটা আছে সেটা আমরা দেখব। দেখো কি বলেছে, এটাও একটা ছবি আছে 18 নম্বরের যে এমসিকিউ। দেখো কি বলেছে, বি ব্লকটির ওপর একটি ঘাত বল প্রয়োগের ফলে এটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করলো। ব্লক এবং তলটির মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি কত সময় পরে থেমে যাবে। দেখো বল যেটা প্রযুক্ত হয়েছে ঘাত বল, সেই একটা কি করা হয়েছে, ঘাত বল প্রযুক্ত করা হয়েছে। আর যেহেতু দেখো বিপরীতমুখী মানে ও যদি এইদিকে গতিশীল হয় তাহলে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, তাহলে সেই ঘর্ষণ বল এফ, সেই এফের ভ্যালু দেখো হবে মিউ ইন্টু এম ইন্টু কত জি। তাহলে এতটা পরিমাণে কি ঘর্ষণ বল কাজ করবে। তাহলে বল প্রয়োগ করার পরে যখনই ঘর্ষণ বল কাজ করছে তাহলে ওর যে গতিবেগ সেই গতিবেগটা আস্তে আস্তে কি কমবে, কমবে মানে তার কী হবে, একটা মন্দন হবে। সেই মন্দনটা কিসের জন্য হবে, সেটা হচ্ছে ঘর্ষণ বলের জন্যে। তাহলে ঘর্ষণ বলের জন্যে যে মন্দনটা ঘটছে সেই মন্দনটাকে আমরা ধরে নিচ্ছি কত এ। তাহলে দেখো এখানে এটা হচ্ছে কি মন্দন, তাহলে ঘর্ষণ বলের জন্যে তার যে মন্দনটা হচ্ছে এ, তাহলে সেই মন্দনটা কী হবে, ঘর্ষণ বল মিউ এম জি বাই কত হবে এম। আমরা জানি যে ত্বরণ বা মন্দন এটা সমান কি হয়, তার উপরে প্রযুক্ত বল বাই কি ভর। তাহলে দেখো এটা হলো মিউ ইন্টু জি, তাহলে এতটা পরিমাণে কি মন্দন হবে। আর ওর প্রাথমিক যে বেগ সেটা বলে দিয়েছে কত ভি, তাহলে ভিটা হচ্ছে কি প্রাথমিক বেগ। এবার লাস্টে কি হবে, সে থেমে যাবে, থেমে যাচ্ছে মানে তার যে অন্তিম বেগ সেটা কত হবে 0। তাহলে দেখো অন্তিম বেগ এটার ভ্যালু কত 0। আর আমাদেরকে যেটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে কত সময় পরে থেমে যাবে। তাহলে সময় টি সমান জিজ্ঞাসার চিহ্ন। দেখো এরকম একটা সমীকরণ জানি আমরা যে ভি সমান ইউ মাইনাস এটি কখন হয়, যদি কোনো একটা বস্তু মন্দন সহ গতিশীল হয়। ভিটা অন্তিম গতিবেগ, ইউটা প্রাথমিক গতিবেগ, এটা মন্দন আর টিটা সময়। এই কেসের ক্ষেত্রে দেখো অন্তিম বেগের ভ্যালু কত 0, প্রাথমিক বেগের মান কত ভি মাইনাস এ ইন্টু টি আছে, এর মানটাও বসাবো। তাহলে দেখো এ টি এটার সমান কত ভি, তাহলে টি সমান দেখো কত আসছে ভি বাই এ, এর ভ্যালু দেখো কত আছে মিউ জি। তাহলে এতটা সময় পরে ওই বস্তুটা কী হবে, থামবে। তার মানে টি এর ভ্যালু কত আসবে ভি বাই মিউ জি। তাহলে দেখো ভি বাই মিউ জি বা জি মিউ, অপশান এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে 19 নম্বরের, দেখো কি বলেছে, একটি অর্ধ গোলাকৃতি বাটির ভিতরের তল বেয়ে একটি পতঙ্গ খুব ধীরে ধীরে উপরে উঠছে। পতঙ্গ এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/3। পতঙ্গের সর্বোচ্চ অবস্থান এবং অর্ধ গোলাকৃতির তলের কেন্দ্রে সংযোগকারী রেখা উলম্ব রেখার সঙ্গে আলফা কোণ করলে কোন অপশানটা হবে। আচ্ছা, এখানে দেখো এরকম টাইপের একটা প্রবলেম এর আগেও হয়েছিল
দেখো এই যে পতঙ্গটা আছে, পতঙ্গটা যখন এই পজিশনে আছে, তার যে ওজন, সে ওজনটা দেখো এই বরাবর কাজ করবে। সেই ওজনটাকে আমরা ধরে নিচ্ছি কত, mg, ওজনটা mg। আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, দেখো এই বরাবর যদি আমরা একটা রেখা টানি, এই অ্যাঙ্গেলটা কী হবে, আলফা। তাহলে এটার এই বরাবর দেখো একটা উপাংশ থাকবে, সেটা কত, mg ইন্টু কস আলফা। আর তার সঙ্গে এই দিকে পারপেন্ডিকুলারভাবে একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে mg সাইন আলফা, তাই তো। তাহলে দেখো mg সাইন আলফা যেটা, সেটা এই পতঙ্গটাকে নিচে নামানোর চেষ্টা করবে। আর যখনই নিচে নামানোর চেষ্টা করবে, এই বরাবর একটা কি ঘর্ষণ বল কাজ করবে, এফ। দেখো এফের ভ্যালু আবার কত আমরা জানি, মিউ n। এবার দেখো এই যে ওজনের তল বরাবর যে উপাংশ, সেটা কত, mg কস আলফা। তাহলে তলও কী করবে, তার উপরে একটা প্রতিক্রিয়া বল দেবে n। তাহলে অবশ্যই n এর ভ্যালু কার সঙ্গে সমান হবে, মিউ, n এর ভ্যালু হবে mg কস আলফা। তাহলে f এর ভ্যালু কত হবে, মিউ ইন্টু n, আর n এর ভ্যালু হচ্ছে mg কস আলফা। তাহলে দেখো এই পতঙ্গটা যদি ওই জায়গাটাতে স্থির থাকে, তাহলে তখন নিশ্চয়ই কী হবে, যদি এতদূর পর্যন্ত দেখো এখানে কোশ্চেন বলে দিয়েছে, অবস্থানে অর্ধকের তলের ওখানে গিয়ে উঠছে, পতঙ্গের সর্বোচ্চ অবস্থান এবং অর্ধগোলাকৃতি তলের কেন্দ্রের সংযোগকারী রেখা উলম্ব রেখার সঙ্গে আলফা কোণ করলে কোনটা সঠিক হবে। তাহলে দেখো সর্বোচ্চ অতদূর পর্যন্ত উঠেছে, তার মানে ওখানে ওঠার পরে সে আর নামছে না। তার মানে নিচের দিকে যে বলটা কাজ করছে আর উপরের দিকে যে বলটা কাজ করছে, তারা পরস্পর কী হবে, সমান হবে। জাস্ট ওটাকে আমরা সমান করে দেব। তাহলে দেখো, তাহলে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা কত, mg ইন্টু কত, সাইন আলফা। আর উপরের দিকে যে বলটা কাজ করছে কত, মিউ n। আর n এর ভ্যালু কত, mg ইন্টু কত, কস আলফা। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, যদি আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, আর ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর ভ্যালু তো বলে দিয়েছে, তাহলে mg কেটে গেল। তাহলে এখান থেকে দেখো সাইন আলফা এইদিকে থাকলো, কস আলফাটাকে এইদিকে নামিয়ে দিচ্ছি। তাহলে কস আলফা এইটা সমান কত, মানে সাইন আলফা বাই কস আলফা সমান মিউ। মিউ এর ভ্যালু আবার কত আছে, 1/3। সাইন আলফা বাই কস আলফা এটা সমান দেখো আমরা জানি কত হয়, ট্যান আলফা। তাহলে ট্যান আলফা সমান কত, 1/3। এবার দেখো এইটা কিন্তু অপশানে নেই। তাহলে আমরা জানি ট্যান মানে আবার কি লেখা যায়, তাকে 1/cot। তাহলে 1/cot আলফা এটা সমান কত, 1/3। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে cot আলফা এটা সমান কত আসবে, 3। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কোনটা, cot আলফা সমান 3, অর্থাৎ অপশান এটা সঠিক উত্তর। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো আইআইটি 2001 সালে এসেছিল। আচ্ছা, এই গেল 19 নাম্বারের এমসিকিউ। এরপরে আমরা 20 নাম্বারেরটা দেখব। আচ্ছা, 20 নাম্বারেরটা দেখো, এখানেও একটা ছবি দিয়ে দিয়েছে। দেখো কোশ্চেনটা আগে আমরা একবার পড়ে নিই। একটি অমসৃণ অনুভূমিক টেবিলের এক প্রান্তে একটি ঘর্ষণহীন কপিকল আছে। কপিকলটির উপর দিয়ে অতিক্রান্ত একটি হালকা অপ্রসার্য সুতোর এক প্রান্ত টেবিলের উপর রাখা এ ব্লকের সাথে যুক্ত। সুতোটির অপর প্রান্তের সাথে বি ব্লক যুক্ত করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ ও বি ব্লকের ভর যথাক্রমে, অর্থাৎ দেখো এ ব্লকের ভর কত, 15 কেজি। ঠিক আছে, ও বি ব্লকের ভর এটা যেটা আছে সেটা কত, 10। বি ব্লকটার ভর হচ্ছে 10, তাহলে তার যে ওজনটা নিচের দিকে কাজ করবে 10 × g। এবং টেবিলের তল ও এ ব্লকটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত, 0.4। এ ও বি ব্লক দুটিকে স্থির রাখার জন্য এ ব্লকটির উপর ন্যূনতম যে ভরের অপর একটি ব্লক সিকে বসাতে হবে তা হলো। তাহলে এইবার ব্যাপারটা ভালো করে দেখো। তাহলে আমরা তো জানি না, তাহলে আমরা কত ভর বসাবো, আমরা ধরে নিচ্ছি এখানে এম ভর যদি বসাই, তাহলে টোটাল সংস্থাটা কী হবে, সাম্য অবস্থায় থাকবে। ব্লক দুটিকে স্থির অবস্থায় রাখতে হবে, মানে তারা কী হবে, সাম্য অবস্থায় থাকবে। এবার দেখো এই অবস্থায় কী হবে, এর
যে ওজন সেটা নিচের দিকে কাজ করবে, তাহলে এ চাইবে এই টোটাল দুটো ব্লককে নামানোর চেষ্টা করতে। আর যখনই নামানোর চেষ্টা করবে এই তল দুটোর মানে টেবিল বা এখানে যেটা আছে আর এই এ ব্লকের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে, সেই ঘর্ষণ বল কত এফ। তাহলে দেখো স্থির থাকবে তখনই যদি এই ঘর্ষণ বল এখানে যে তলটায় কাজ করছে এফ, আর ডান দিকে ওই বস্তুটার যে ভর এমজি মানে ওজন এমজির সঙ্গে সমান হবে। এখানে এমজি বলতে ভর বলে দিয়েছে 10 আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত জি। এবার দেখো যেহেতু এখানে দুটো ভর আছে, একটা এম আর একটা কত 15, তাহলে ঘর্ষণ বলের মানটাকে যদি আমরা দেখি তাহলে মিউ ইন্টু এম ইন্টু জি। তাহলে এম এর জায়গায় এখানে কি হবে স্মল এম প্লাস কত 15, এটা সমান হবে 10 ইন্টু কত জি। আচ্ছা এখানে দেখো জি একটা এখানে থাকবে, এদিকেও মিউ এম জি, তাহলে জি জি কী হয়ে গেল কেটে গেল। আর মিউ এর ভ্যালু বলে দিয়েছে কত 0.4। দেখো ঘর্ষণ গুণাঙ্ক যেটা সেটা কোশ্চেনে বলে দিয়েছে 0.4 ইন্টু এখানে দেখো এটা কি আসছে এম প্লাস কত 15, এটার সমান কত আসছে 10। তাহলে এখান থেকে দেখো এম প্লাস 15 এটার সমান তোমার কত আসবে, এটা দেখো 10 বাই কত 0.4, এটাকে যদি দশমিকটা তুলে দিই তাহলে এখানে কত হলো 10। ঠিক আছে, তাহলে এখানে এটা যদি কাটি তাহলে এটা দেখো তোমার এটা কাটলে কত 2 আর এটা কত 5, আর এটাকে 2 দিয়ে কাটলে এটা কত হবে 5। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে 25, তাহলে এম এটার সমান কত আসবে 25, আর এটা ওইদিকে নিয়ে গেলে কত 15, তাহলে 25 মাইনাস 15 মানে কত 10। তার মানে এইখানে ওই টোটাল সংস্থাটাকে স্থির অবস্থায় রাখতে গেলে এ ব্লকের উপরে যতটা পরিমাণে ভর আমাদেরকে চাপাতে হবে সে ভরটার মান কত 10 কেজি। অর্থাৎ দেখো অপশান এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 21 নম্বরেরটা 21 কি বলেছে, একটি এম ভরের বস্তু নততলের সাম্যাবস্থায় আছে, ওই নততলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততলটি অনুভূমিকের সঙ্গে কত কোণ করে আছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা একটা নততল অঙ্কন করছি, এটা একটা নততল, আমরা ধরে নিচ্ছি সে অ্যাঙ্গেলটা যেটা করেছে সেটা কত থিটা। এই থিটা অ্যাঙ্গেলে নততলের উপরে একটা বস্তু স্থির অবস্থায় আছে। দেখো এই একটা বস্তু এ স্থির অবস্থায় আছে, তাহলে এখানে যদি থাকে তাহলে এর যে ওজন এমজি সেটা নিচের দিকে কাজ করবে, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই তলের উপরে যদি আমরা এখানে একটা লম্ব টানি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয় থিটা। তাহলে ওজন যেটা তার এই বরাবর দেখো একটা উপাংশ কাজ করবে সেটা এমজি কস থিটা, আর আরেকটা কম্পোনেন্ট বা উপাংশ থাকবে এইদিকে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। দেখো আর এখানে এই যে তলটা আছে সেই তলের উপরে এইদিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল রিয়াকশান ফোর্স কাজ করবে। তাহলে এমজি সাইন থিটা যে বল সেটা দেখো নততল বরাবর কি নিচের দিকে কাজ করছে, তাহলে এমজি সাইন থিটাটা কী করবে ওই বস্তুটাকে তোমার নততল বরাবর নিচে নামানোর চেষ্টা করবে। আর যখনই এমজি সাইন থিটাটা নিচের দিকে বস্তুটাকে নামানোর চেষ্টা করবে তখন তার বিপরীত দিকে কি একটা ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল যদি এফ হয় তাহলে এফ সমান কত মিউ এন, অপোজিট ডিরেকশনে কাজ করবে। এইবার এই বস্তুটা স্থির থাকার কন্ডিশন কী হবে, নিচের দিকে যে বলটা নামানোর চেষ্টা করছে আর উপরের দিকে যে বলটা কাজ করছে তারা অবশ্যই কী হবে সমান হবে। যদি সমান হয় তবেই টোটাল সংস্থাটা বা ওই বস্তুটা নততলের উপরে কি স্থির অবস্থায় থাকবে। তাহলে স্থির অবস্থায় থাকার কন্ডিশন কি, সেই কন্ডিশনটা হচ্ছে এমজি সাইন থিটা, এটা সমান কত হবে এফ। আচ্ছা এফের ভ্যালু মিউ এন, তাহলে দেখো এখান থেকে আমরা লিখছি এমজি সাইন থিটা এটা সমান এফ, এফ মানে মিউ ইন্টু এন, আর এনের ভ্যালু অবশ্যই দেখো এনটা বিপরীতে কি আছে এইটা আছে, তাহলে ওই এনের জায়গায় কোনটা হবে এমজি কস থিটা।
তাহলে mg সাইন থিটা আর মিউ mg কস থিটা যদি পরস্পর সমান হয় তাহলে তারা একে অপরকে কী করে দেবে, প্রশমিত করে দেবে, মানে বস্তুটা নততলের উপরে স্থির অবস্থায় থাকবে। তাহলে এখান থেকে দেখো সাইন থিটা, এটা যদি আমরা নিচে নামিয়ে দিই কস থিটাটাকে, তাহলে সাইন থিটা বাই কস থিটা এটা সমান কত, মিউ। তাহলে এটা দেখো কি আসছে, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান মিউ। তাহলে থিটা সমান কত আসছে, ট্যান ইনভার্স অফ মিউ। তাহলে যদি ওই নততলের অনুভূমিক রেখার সঙ্গে কোণটা যদি ট্যান ইনভার্স অফ মিউ হয়, তাহলে ওই টোটাল বস্তুর মানে সংস্থাটা বা ওই বস্তুটা কী হবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো ট্যান ইনভার্স অফ মিউ অর্থাৎ অপশান এ যেটা, এটা কী হবে, সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আর এই যে কোণে তোমার সাম্যাবস্থায় থাকে সেই কোণটাকে আবার বলা হয় স্থিতিকোণ বা বিরাম কোণ, বা ইংলিশে বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, এটাও ভালো করে মনে রাখবে এই ফর্মুলাটা। আচ্ছা, এরপরে 22 নম্বরে যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখব। ঠিক আছে, দেখো কি আছে, একটি 5 নিউটন ওজনযুক্ত ব্লক উলম্ব দেওয়ালে 12 নিউটন বলের দ্বারা চেপে ধরা হলো। দেওয়াল ও ব্লকের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক 0.6। অতএব ব্লকের ওপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত। আচ্ছা, এখানে ভালো করে দেখো, এই ব্লকের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা কত, 12 নিউটন। আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত কী আছে, প্রতিক্রিয়া আছে। তাহলে এ যেহেতু 12 নিউটন বল দিচ্ছে, তাহলে এই যে দেওয়ালটা, সেই দেওয়ালটাও কি করবে, সমান পরিমাণে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। তাহলে এই বল ক্রিয়া যেটা, সেই ক্রিয়াটা কত, 12 নিউটন। তাহলে প্রতিক্রিয়া বা রিয়াকশান ফোর্স যেটা, সেটা নিশ্চয়ই কী হবে, 12 নিউটন হবে। আমরা জানি এর ক্ষেত্রে এ যে ওজন, সে ওজন mg কোন দিকে কাজ করে, নিচের দিকে, আর তখন এর বিপরীত অভিমুখে কি হয়, এর বিপরীত অভিমুখে একটা ঘর্ষণ বল F কাজ করে। এবার আমরা এর আগেও দেখেছিলাম যে এই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে যদি এই F তার ভ্যালু কার সঙ্গে সমান হয়, F এর ভ্যালু mg সঙ্গে সমান হয়, আর এ যে বলটা প্রয়োগ করছে সেটা 12 নিউটন হলে প্রতিক্রিয়া বল যেটা দেবে সেটাও কী হবে, 12 নিউটন। তাহলে এখানে ওই দেওয়ালটা বা ওই তলটা ওই বস্তুটার উপরে যে প্রতিক্রিয়া বলটা দেবে, সেই প্রতিক্রিয়া বলের মানটা অবশ্যই কত হবে, 12 নিউটন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কনসেপ্টটা ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে 23 নম্বরের যে প্রবলেমটা আছে সেটা কি বলেছে, ভালো করে দেখো। একটি 13 মিটার দৈর্ঘ্যের মইকে একটি মসৃণ উলম্ব দেওয়ালে দাঁড় করানো হলো, যার নিম্নভাগ দেওয়ালের গোড়া থেকে 5 মিটার দূরে অবস্থিত। মেঝে ও মইয়ের নিম্নাংশের মধ্যে ন্যূনতম ঘর্ষণ গুণাঙ্ক কত হলে মইটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে ভালো করে দেখো, আমরা একটা কি করব, মই অঙ্কন করব। তাহলে তুমি ধরে নাও এটা একটা দেওয়াল, ঠিক আছে, আর এখানে ধরো এরকমভাবে একটা মই আছে। আচ্ছা, এই বরাবর আমরা একটা রেখাটা টেনে নিই, দেখো এটা দেওয়াল। আচ্ছা, ওটা 5 সেন্টিমিটারে আছে, তাহলে এটাকে আমরা একটু ছোট করে দেব। দেখো এইরকম টাইপের কেসটা। তাহলে এটা হচ্ছে মই, সে মইটা দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্যটা কত, 13। আর দেওয়ালের এখান থেকে মইটা যে দূরত্বে আছে সেই দূরত্বটাও বলে দিয়েছে, সেটা কত, 5। তাহলে এটা দেখো কত হচ্ছে, 5। তাহলে দেখো এই যে দেওয়ালটার উচ্চতা সেটাও আমরা পেয়ে যাব, সেটা দেখো কত হবে, 12 মিটার হবে। কারণ আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এটা দেখো স্কোয়ার করলে 25 আর এটা 144, তার যদি রুট করে দাও তাহলে 25 প্লাস 144 মানে কত হয়, 169, আর 169 রুট করলে কত আসবে, 13।
ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মইয়ের নিম্ন প্রান্ত। এবার দেখো এখানে কি কি বল কাজ করছে সেটা আমরা দেখব। তাহলে এই যে মই, সেই মইটার যে ওজন যদি mg হয় তাহলে সেই mg তার মিডিল বিন্দু দিয়ে কাজ করবে। ঠিক আছে, mgটা কী হবে, মিডিল বিন্দু দিয়ে কাজ করবে। আর এই যে জায়গাটায় মইটা রাখা আছে, তাহলে এখানে দেখো মই যেহেতু মাটির উপরে একটা বল প্রয়োগ করছে, তাহলে মাটি বা ওই তলটা কি করবে, তাকে একটা প্রতিক্রিয়া বল দেবে। সেই প্রতিক্রিয়া বলটাকে আমরা ধরে নিচ্ছি কত, n1। আর দেখো মইটা এই দিকে পিছলে যাওয়ার চেষ্টা করবে, তাহলে এই বরাবর কী হবে, একটা ঘর্ষণ বল কাজ করবে। সেই ঘর্ষণ বল F যদি আমরা দেখি, তাহলে F সমান কত আসবে, মিউ n1। আর এই যে এখানে যে জায়গাটায় মইটা ধরো দেওয়ালে করা আছে, দাঁড় করিয়ে রাখা আছে, হেলান দিয়ে রাখা আছে, সেখানে একটা বল কাজ করবে, সেই বলটা হচ্ছে কত, n2। এবার দেখো এই বলগুলো এখানে কি কাজ করবে। এবার এই বলগুলো কাজ করা অবস্থায় টোটাল সংস্থাটা কি সাম্য অবস্থায় আছে। তাহলে যেহেতু সাম্য অবস্থায় আছে, তার মানে দেখো অবশ্যই তোমার এই উপরের দিকে যে বলটা কাজ করছে n1 আর নিচের দিকে যে বলটা কাজ করছে mg পরস্পর কী হবে, সমান হবে। আর এই দিকে যে বলটা কাজ করছে F সমান মিউ n1, সেটা n2 সঙ্গে সমান হবে। তাহলে দেখো এখান থেকে দেখো n2 এটার সমান কত আসছে, মিউ ইন্টু n1, অর্থাৎ এটার সমান দেখো কি আসছে, মিউ ইন্টু mg। দেখো এখানে n2-র ভ্যালু কিন্তু দেওয়া নেই। n2-র ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা মিউয়ের ভ্যালুটাকে ক্যালকুলেশন করতে পারবো। ওই জন্য ফার্স্টে আমাদের কাজ হবে n2-র ভ্যালুটা কি ক্যালকুলেশন করা। এবার দেখো যেহেতু টোটাল সংস্থাটা সাম্য অবস্থায় আছে, আর সাম্য অবস্থায় যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কি হয়, 0 হয়। তাহলে যদি আমরা এই বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নিই, বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি A, এটা B, আর এটা কি C। আচ্ছা, এবার যদি আমরা দেখি C বিন্দুর সাপেক্ষে মোট বলের ভ্রামক, আমরা জানি বলের ভ্রামক মানে হচ্ছে বল ইন্টু ওই বল যে দুটো কাজ করছে বা ওই ঘূর্ণন বিন্দু থেকে তাদের মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা, এখানে দেখো ওই উপরে একটা বল কাজ করছে, সেই বলটা হচ্ছে কত, n2। তাহলে দেখো n2 যদি মইটাকে ঘোরায় তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবে, আর আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীতের বলের ভ্রামক কী হয়, প্লাস হয়। তাহলে n2 আর এই বিন্দু থেকে এই বল যেটা কাজ করছে তাদের মধ্যে লম্ব দূরত্ব যদি আমরা দেখি, তাহলে এইটা হবে, এটার ভ্যালু দেখো কত, 12। তাহলে ইন্টু 12 লিখে দিলাম। আর একটা এখানে বল দেখো কাজ করছে mg, তাহলে mg এই দিকে কাজ করছে। তাহলে যদি mg মইটাকে ঘোরায় C বিন্দুর সাপেক্ষে, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, আর আমরা জানি ঘড়ির কাঁটার দিকে ঘোরালে সেই বলের ভ্রামক কী হয়, মাইনাস। তাহলে দেখো mg আর এই বিন্দু থেকে mg দূরত্ব দেখো এটা, তার মানে দেখো টোটালটা 5, তাহলে তার অর্ধেক হবে। তাহলে অর্ধেক মানে দেখো কত, 5/2। তাহলে এটা সমান কত, 0, যেহেতু সাম্য অবস্থায় আছে। তাহলে এখান থেকে দেখো n2 ইন্টু 12, এটা সমান কি আসছে, mg ইন্টু 5/2 এটা আসছে। তাহলে এখান থেকে দেখো n2-র যে ভ্যালু, সেই n2-র ভ্যালু কত আসবে, mg ইন্টু এটা 5 আর 12টা যদি নিচে নেমে যায় তাহলে এটা দেখো কত, 24। এই ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো মিউ ইন্টু n2। আচ্ছা, n2-র ভ্যালু বসে দেখো n2 সমান তো মিউ mg, তাহলে n2-র ভ্যালু কত আছে, mg ইন্টু কত, 5/24, এটা সমান কত, মিউ ইন্টু m ইন্টু g, এটা আসবে। এবার এখান থেকে যদি আমরা mg কেটে দিই, তাহলে মিউ সমান কত আসবে, 5/24। 5/24 এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে মোটামুটি আসবে 0.208। তাহলে এটা যদি তুমি একটু করে লেখো, তাহলে পয়েন্ট দেখো 21 এটা আসবে। তার মানে দেখো অপশান সি যেটা, সেই সিটা হবে কি সঠিক উত্তর। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে। তাহলে আমরা দেখে নিলাম যেখানে কি বল কাজ করছে। যেহেতু টোটাল সংস্থাটা সাম্য অবস্থায় আছে,
তাহলে এই দিকের বলটা এই দিকের বলের সঙ্গে সমান হবে, উপরেরটা নিচের সঙ্গে সমান হবে। তাহলে এটা একটা কন্ডিশান। আর যেহেতু সাম্য অবস্থায় আছে তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে মোট বলের যে ভ্রামক সেটা কি হবে, শূন্য হবে। আমরা সেটাও করে দিয়েছি। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, ওটা 24 কি বলেছে, চিত্র 2.52 প্রদর্শিত দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না করলে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত হবে। আচ্ছা, এটার একটা থিওরি আছে। ওই ঘর্ষণ বল এফ এর ফর্মুলা হচ্ছে এম ইন্টু ক্যাপিটাল এফ বাই এম প্লাস কত ক্যাপিটাল এম। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা দেখো এরকম টাইপের, যে এখানে ধরো এরকম একটা তল আছে, এই তলের উপরে এখানে একটা বস্তু আছে, এর ভর ক্যাপিটাল এম, তার উপরে আর একটা ভর আছে স্মল এম। এইদিকে একটা বল প্রয়োগ করা হলো, সেই বলটা হচ্ছে কত এফ। তাহলে এইদিকে যদি এফ বল প্রযুক্ত হয় তাহলে এইদিকে একটা কী হবে, ঘর্ষণ বল কাজ করবে এফ স্মল এফ। সেই ঘর্ষণ বলের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কোনটা, এইটা। এই ফর্মুলাটা এখানে আমরা কি করব, অ্যাপ্লাই করব। তাহলে দেখো ঘর্ষণ বল এফ স্মল এম, তার জায়গায় কত বলা আছে 2 কেজি মানে 2, আর এফ যে বলটা অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখো কোশ্চেনে বলে দিয়েছে 18 নিউটন বাই কি স্মল এম 2 আর ক্যাপিটাল এম এর ভ্যালু কত 4। তাহলে এটা কত আসছে 2 ইন্টু 18 বাই কত 6। এটা কাটলে দেখো 3 আর 2 মাল্টিপ্লাই করলে কত হবে 6। তাহলে এটা যে অ্যান্সার, সে অ্যান্সার কত আসে 6 নিউটন। তার মানে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেই ঘর্ষণ বলের মান হবে 6 নিউটন। অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখানে তারপরে যে কোশ্চেনটা আছে দেখো 25 কি আছে, একটি 8 কেজি ভরের বাক্স থিটা কোণে আনত একটি নততলের উপর স্থাপন করা আছে। একটি এফ ঊর্ধ্বমুখী বলের দ্বারা বাক্সটি নততল বরাবর গতিকে আটকানো হলো এবং 2F বল প্রয়োগ করে নততল বরাবর ঊর্ধ্বমুখে গতিশীল করা যায়। এই অবস্থায় বাক্স ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে। আচ্ছা দেখো ভালো করে, যেরকম কোশ্চেনে বলেছে আমরা ঠিক সেরকমভাবেই করব। তাহলে প্রথমে কি করব, আমরা একটা নততল অঙ্কন করব। তাহলে দেখো একটা নততল আমরা কি করছি, ড্র করছি। তাহলে এটা একটা কি হলো, নততল। এর কোশ্চেনে বলেছে সেই নততলের উপরে একটা বস্তু রাখা আছে। এটা একটা ধরো বস্তু। এবার আমরা জানি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ওজন যদি এই দিকে কাজ করে mg, ওজনের এই বরাবর একটা উপাংশ কাজ করে সেটা হচ্ছে mg cos থিটা, আর এই বরাবর যে উপাংশটা থাকে সেটা হচ্ছে mg sin থিটা। দেখো এটা কিন্তু ক্রিয়া করবেই, তাই তো। এইবার প্রথমে দেখো এই বস্তুটা কি নিচের দিকে নামছে, তার জন্য ওকে আটকানোর জন্য উপরের দিকে কি একটা বল প্রয়োগ করা হচ্ছে। এবার দেখো যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে তার মানে নিশ্চয় ঘর্ষণ বল যেটা, সেই ঘর্ষণ বলটাকে উপরের দিকে কাজ করবে। তাহলে ঘর্ষণ বল যেটা এফ, সেই এফটাকে উপরের দিকে, আর আমরা যে বলটা প্রয়োগ করেছি প্রথমে এফ, সেই এফটাও কি উপরের দিকে, তাই না। তাহলে আমরা যে বলটা প্রয়োগ করেছি সেটা উপরের দিকে দিয়ে সাম্য অবস্থায় কোনো রকমভাবে আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে mg sin থিটা এটা সমান হচ্ছে এফ প্লাস এফ। দেখো উপরের দিকে যে বলটা প্রয়োগ করেছে সেটা উপরের দিকে, ঘর্ষণ বল যেটা সেটা উপরের দিকে দিয়ে সাম্য অবস্থায় কোনো রকমে আছে। তাহলে এইটা আর উপরের দুটো পরস্পর কী হলো, সমান হলো। এটা ধরো 1 নম্বর কন্ডিশন। সেকেন্ড কেসটাতে কি করা হয়েছে, যে বস্তুটার উপরে 2F পরিমাণে বল প্রয়োগ করা হয়েছে। এবার দেখো সেকেন্ড কেসটাতে ওর উপরে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলটা হচ্ছে কত 2F। তাহলে দেখো যদি বস্তুটার উপরে 2F বল প্রয়োগ করা হয় তাহলে ও উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে উপরে ওঠার যদি চেষ্টা করে তাহলে পরের ক্ষেত্রে যেমন নিচের দিকে mg sin থিটাটা থাকবে, আবার সেই সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলটাও কি নিচের দিকে কাজ করবে, ও যেহেতু উপরে ওঠার চেষ্টা করছে।
তাহলে সেকেন্ড যে কন্ডিশন সেটাকে দেখো আমরা এটা লিখতে পারবো 2f এটা সমান mg sin থিটা প্লাস কত f। এবার এই দুটো সমীকরণ কি করব আমরা সমাধান করব। আচ্ছা তার আগে দেখো 1 নম্বর যে সমীকরণ সেই সমীকরণটাকে আমরা যদি এইভাবে লিখি f সমান যদি আমরা দেখি f এর ভ্যালু কত হবে mg sin থিটা ক্যাপিটাল f এর ভ্যালু এটাকে এই দিকে নিয়ে আসো মাইনাস কত স্মল f। ঠিক আছে, এবার এই f এর যে ভ্যালুটা পেলাম সেটা সেকেন্ড ইকুয়েশনে কি আমরা বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু দেখো তাহলে 2 ইন্টু f এর জায়গায় দেখো কত আছে mg sin থিটা মাইনাস f এটা সমান হচ্ছে mg sin থিটা প্লাস হচ্ছে কত f। ঠিক আছে, এবার এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে 2mg sin থিটা মাইনাস 2f এটা সমান হবে mg sin থিটা প্লাস কত f। এটাকে এই দিকে নিয়ে আসছি দেখো 2mg থেকে এটা এইদিকে নিয়ে আসলে মাইনাস, তাহলে mg বাদ যাবে, তাহলে mg ইন্টু কত সাইন থিটা আর এটা ওই দিকে গেলে দেখো কত হবে 3f হবে, তাহলে mg সাইন থিটা দেখো 3 ইন্টু f। f মানে এখানে দেখো ঘর্ষণ বল f ইকুয়াল টু আমরা কি জানি মিউ ইন্টু এন হয়, আর এন এর ভ্যালু এখানে কত mg cos থিটা, তাহলে সেই ভ্যালুটা কি করব আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো 3 ইন্টু মিউ mg ইন্টু কত আসছে cos থিটা, আর সেখান থেকে দেখো mg কি হচ্ছে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে mg কি হলো কাটলো। তাহলে আমরা যে ভ্যালুটা ক্যালকুলেশন করব কার ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, আচ্ছা ট্যান থিটা দিয়ে সব আছে, আমরা যদি ট্যান থিটা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে দেখো সাইন থিটা আর কস থিটাটাকে নিচে নামিয়ে দাও, এটা সমান কত 3 মিউ। ঠিক আছে, আমাদেরকে কার ভ্যালু ক্যালকুলেশন করতে বলেছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর ভ্যালু। তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা 3টাকে নিচে নামিয়ে দাও, তাহলে এদিকে 1/3 আর সাইন থিটা বাই কস থিটা মানে কত ট্যান থিটা, তাহলে মিউ এর ভ্যালু কত আসছে 1/3 ট্যান থিটা, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো অপশান এ যেটা সেই অপশান এটা আমরা যে ক্যালকুলেশনটা করলাম তার সঙ্গে কি মিলল, তাহলে অপশান এটা হবে তোমার সঠিক উত্তর। আচ্ছা তারপরে এখানে একটা কোশ্চেন দিয়েছে একটু দেখে নিই। আচ্ছা এখানে দেখো একটা থিওরিটিক্যাল কোশ্চেন আছে, একটি মোটর গাড়িকে একটি অনুভূমিক রাস্তায় সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে। ঠিক আছে, গাড়িটি স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক প্রয়োগ করতে হবে, সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়িটা থামে, ব্রেকটিকে পাম্প করতে হবে অর্থাৎ একবার চাপ দিয়ে পরক্ষণে ছাড়তে হবে, ব্রেক ব্যবহার না করে গাড়ির ইঞ্জিনকে বন্ধ করতে হবে। তাহলে দেখো আমরা বুঝতেই পারছি এখানে সঠিক উত্তর গাড়িটি স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের কি ব্রেক করতে হবে। এবার দেখা যাচ্ছে এরকম হলো যে আমরা ব্রেক কষলাম তারপরে যদি স্লিপ করে তাহলে তখন কী হবে অনেকটা দূরে যাবে, তাহলে স্লিপ যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে ব্রেক করতে হবে, তাহলে সব থেকে তাড়াতাড়ি তাকে কি করা যাবে থামানো যাবে। আচ্ছা এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 27। ঠিক আছে, কোশ্চেনটাকে একটু আমরা পড়ি। একটি গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে। আচ্ছা একটা গাড়ি আঁকি আমরা, তাহলে এটা ধরো রাস্তা, এই রাস্তাতে একটা ধরো গাড়ি আছে, এটাই তুমি ধরে নাও গাড়ি। ঠিক আছে, এবার কি হয়েছে গাড়ির ছাদে একটা বাক্স আছে তাই তো, বাক্সটার ভরও বলে দিয়েছে, তাহলে এখানে একটা বাক্স আছে, সেই বাক্সটার ভর হচ্ছে কত 2 কেজি। দিয়ে কি বলেছে গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির থাকবে, বাক্স এবং ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক
0.2 এবং জি সমান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, গাড়ির যে সর্বোচ্চ ত্বরণ পর্যন্ত বাক্সটি স্থির থাকবে তা হলো। আচ্ছা, তুমি ধরে নাও গাড়িটা ম্যাক্সিমাম ত্বরণ নিয়ে যাওয়া পর্যন্ত বাক্সটা গাড়ির উপরে কি স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে, এইবার দেখো গাড়িটা যদি ত্বরণ নিয়ে যায় তাহলে ওই বাক্স যেটা সেই বাক্সটাও কি ত্বরণ নিয়ে যাবে। তাহলে এই বাক্সটার উপরে অভিমুখে যে বলটা প্রযুক্ত হবে, দেখো বল মানে আমরা কি জানি বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের মান কত 2, আর এর উপরে প্রযুক্ত ত্বরণ যেটা সেই ত্বরণটা কত তাহলে বাক্সর এই দিকে এতটা পরিমাণে বল প্রযুক্ত হচ্ছে, আর বাক্সটাকে যদি স্থির রাখতে হয় তাহলে নিশ্চয়ই তার সমান এবং বিপরীতমুখী কি একটা ঘর্ষণ বল তার উপরে প্রযুক্ত হতে হবে। তাহলে বাক্সটা স্থির তখনই থাকবে যদি এফ এটা সমান কত হয়, এই 2 ইন্টু মানে এম হয়। এবার এফের ভ্যালু দেখো কত হবে, মিউ ইন্টু এম ইন্টু জি, এটা সমান দেখো কী হবে এম ইন্টু এখান থেকে দেখো এম কেটে যাচ্ছে। তাহলে ত্বরণটাকে আমরা ক্যালকুলেশন করব, ত্বরণ এটা সমান তোমার কি আসবে মিউ ইন্টু জি। আচ্ছা, মিউ এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত 0.2, আর জি এর ভ্যালু হচ্ছে কত 10। তার মানে দেখো 2 এটা আসছে, আর ত্বরণের একক কী হয় মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো অপশান ডিতে আছে কত 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, বাকি মোটামুটি যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো সব করে দেওয়া আছে। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্ত থাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। এরপরে আবার রায়ান মার্টিনের যে মডেল কোশ্চেন সেট চলছিল সেটা শুরু হবে। ঠিক আছে, যারা সামনে এক্সাম দেবে, অবশ্য এক্সাম সবাই দেবে, তাহলে রায়ান মার্টিনের যে মডেল কোশ্চেন সেটগুলো করে দিয়েছে, আমি আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখবে, কারণ ওখান থেকে তোমার কোশ্চেনের যে টাইপ সেই টাইপগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে।